আনন্দ হোক সমৃদ্ধির পথে। বাংলা সাহিত্যের কালজয়ী সৃষ্টি নিয়ে আপনার মনের ঘরে গল্পঘর। আজকের অডিও বুকের আয়োজন বুড়ো সিগারেট হাতে করিডোরে দাঁড়ানো চিত্রাকে দেখে বলল, কোথায় গিয়েছিলে? অভিভাবকের মতো গলা, যেন কৈফিয়ত তলব করছে। চিত্রার যেখানে ইচ্ছা সেখানে যাবে, বুড়োর কৈফিয়ত তলবের কিছু নেই। চিত্রা, তুমি উপরের সিটে থাকবে, আমার পক্ষে উপরে ওঠা সম্ভব না, তাছাড়া আমাকে ঘন ঘন সিগারেট খেতে হবে। চিত্রা জবাব দিল না, জবাব দেবার কিছু নেই, বুড়োর সঙ্গে খেজুরে আলাপেরও কিছু নেই। বুড়ো সিগারেটে লম্বা টান দিয়ে বলল, এই স্লিপিং কারে একটা ডেড বডি যাচ্ছে, এটা কি জান? বাথরুমের লাগোয়া যে কামরা সেখানে। তাই নাকি? ইয়াং ছেলের ডেড বডি, সঙ্গে মা আছে, ভাই আছে। স্ট্রেঞ্জ ব্যাপার হলো এরা কেউ কাঁদছে না, মনে হয় অধিক শোকে পাথর। চিত্রা জানালার দিকে এগিয়ে গেল। বুড়োর সঙ্গে বকবক করার কোনো ইচ্ছে নেই। ট্রেনে একটা ডেড বডি যাচ্ছে, এই বিষয়টাও ভালো লাগছে না। একসময় ডেড বডি থেকে গন্ধ ছড়াতে থাকবে। স্লিপিং বার্থের এসি কামরা, জানালা খোলার উপায় নেই, ডেড বডির গন্ধ বের হবে না, কামরার ভেতর ঘুরপাক খেতে থাকবে। দরজার পাশে দাঁড়ানো গেল না। মধ্যবয়স্ক এক লোক দাঁড়িয়ে আছে, তার হাতেও সিগারেট। আজকে ট্রেনের সব যাত্রী কি স্মোকার? চিত্রা আবার বুফে কারের দিকে রওনা হল। এক কাপ কফি কিনে জানালার পাশে বসে থাকবে, কফিতে চুমুক দেবে না। চিত্রা মোটামুটি নিশ্চিত আজ সারা রাত সে তাঁতের মাকুর মতো একবার যাবে নিজের কামরায়, একবার যাবে বুফে কারে, কফি কিনবে এবং জানালা দিয়ে ফেলে দেবে। চিত্রা আগে যেখানে বসেছিল সেখানে চাদর গায়ে এক লোক বসে আছে। চিত্রার সামান্য মন খারাপ হল। বুফে পুরোটাই খালি, তাকে যে ঠিক আগের জায়গাতেই বসতে হবে তা না, অথচ আগের জায়গাতেই বসতে ইচ্ছে পড়ছে। ম্যাডাম, আপনার নাম কি চিতা? চিত্রার পেছনে স্লিপিং কারের অ্যাটেন্ডেন্ট দাঁড়িয়ে আছে। চিত্রা বিস্মিত হয়ে বলল, আমার নাম চিতা না, ফোঁটাওয়ালা বাঘের নাম চিতা, আমার নাম চিত্রা। আপনার মোবাইল সেটটা কি বন্ধ? হ্যাঁ। আপনাকে মোবাইল সেট অন করতে বলেছে। কে বলেছে? ম্যাডাম, সেটা তো বলতে পারবো না, ট্রেনের গার্ড সাহেব খবর দিয়েছেন। ম্যাডাম, আপনার কিছু লাগলে আমাকে বলবেন, আমি ব্যবস্থা করব। গরম এক কাপ চা খাওয়াতে পারবেন? এরা বলছে চা নেই, শুধু কফি। চায়ের ব্যবস্থা এক্ষুনি করব। নাশতা কিছু দিতে বলবো? এদের চিকেন কাটলেট খারাপ না। নাশতা খাবো না, থ্যাংক ইউ। চিত্রা তার মোবাইল টেলিফোন অন করল। প্রায় সঙ্গে সঙ্গেই লিলির টেলিফোন। হ্যালো চিত্রা, তুই কি ভেবেছিস মোবাইল অফ করে আমার কাছ থেকে পার পেয়ে যাবি? দেখলি ক্ষমতার নমুনা, মামার মাধ্যমে ট্রেনের গার্ডকে ধরে তোর কাছে পৌঁছে গেলাম। তাই তো দেখছি। মামাকে তোর ব্যাপারটা বলেছি, উনি খুবই রাগ করেছেন। তোর টিকিটটা যাকে হ্যান্ডেল করতে বলেছেন তার চাকরি যায় যায় অবস্থা। কে জানে, হয়তো এর মধ্যে চাকরি চলে গেছে, দেশের বেকার আরও একজন বেড়েছে। ও আচ্ছা, তুই যেভাবে ও আচ্ছা বললি তাতে মনে হচ্ছে তুই আমার কথা বিশ্বাস করছিস না। মামার রেলওয়ে বোর্ডের মেম্বার, এই বছরই চেয়ারম্যান হয়ে যাবেন। চিত্রা, নিশ্চিত থাক একটা ব্যবস্থা হবে। প্রয়োজনে বুড়োকে ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়া হবে। ভালো কথা, বুড়ো কি ইতিমধ্যে তোর গায়ে হাত দিয়েছে? লিলি, এই জাতীয় কথা আমার শুনতে ভালো লাগে না। এটা হলো বাস্তবতা, রিয়ালিটি। এই সব ঘটনাই সব জায়গায় ঘটছে। কয়েকদিন আগে মগবাজার রেল ক্রসিংয়ের কাছে কি হয়েছে শোন। গার্মেন্টসের একটা মেয়ে, 16-17 বয়স, কাজ শেষ করে বাড়ি ফিরছে। হঠাৎ দুই বদ এসে টান দিয়ে মেয়েটার শাড়ি পেটিকোট সব খুলে ফেলল। মেয়ে আচমকা ন্যাংটু হয়ে এমন হতভম্ব যে... লিলি, আমি শুনতে চাইছি না। তুই মুখে বলছিস শুনতে চাইছিস না, আসলে ঠিকই শুনতে চাইছিস। নোংরা কথা শুনতে নিষিদ্ধ আনন্দ আছে। কথা যত নোংরা তত মজা। প্লিজ প্লিজ লিলি, প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি টেলিফোন রাখছি। মামার সঙ্গে যোগাযোগ হলেই তোকে জানাবো। বন ভয়াজ। চিত্রার চা এসেছে, পট ভর্তি চা, দুধ, চিনি, একটা এক্সট্রা টি ব্যাগ। পট থেকে চায়ের গন্ধ আসছে। অনেকদিন পর গন্ধ পাওয়া গেল। চিত্রার প্রায়ই মনে হয় চায়ের গন্ধে এক ধরনের মন খারাপ ভাব থাকে। কেন এরকম মনে হয় কে জানে। চিত্রা রিডার্স ডাইজেস্ট খুলল। লাফটার দ্য বেস্ট মেডিসিনের পাতা বের করল। মন ভালো করার কোনো মেডিসিন পাওয়া যায় কিনা দেখা যাক। এর মানে কি?
এটা পরে কেউ হাসবে কেন? আমি কি আপনার সামনের চেয়ারটায় বসতে পারি? চিত্রা সামান্য হচকচিয়ে গেল। অচেনা পুরুষদের সঙ্গে হড়বড় করে কথা লিলি বলতে পারে, সে পারে না। সে খানিকটা অরষ্ট বোধ করে। তার জায়গায় লিলি থাকলে বলতো, অবশ্যই বসতে পারেন। হঠাৎ আমার সামনে বসতে চাচ্ছেন কেন? নিশ্চয়ই কোনো কারণ আছে। কারণটা ব্যাখ্যা করুন। প্রথমবারই সুন্দর করে ব্যাখ্যা করবেন, যাতে আমাকে দ্বিতীয় বা তৃতীয়বার কোনো প্রশ্ন না করতে হয়। সহজ বাংলায় ঝেড়ে কাশুন। ভদ্রলোক তার সামনে বসেছেন। বয়স 25 থেকে 30। চারকোনা মুখ, চোখে গোলাকার মেটাল ফ্রেমের চশমা। চারকোনা মুখের সঙ্গে গোল চশমা মানাচ্ছে না, তাকে বোকা বোকা দেখাচ্ছে। গায়ে ব্লেজার, কফি কালারের ব্লেজার। ভদ্রলোকের মাথা ভর্তি কোকড়ানো চুল। কোকড়ানো চুলের জন্যে চেহারায় নিগ্র নিগ্র ভাব চলে এসেছে, তবে গায়ের রং গৌর। ইনি কি একজন তরুণীকে একা বসে থাকতে দেখে ভাব জমাতে এসেছেন? কিছু পুরুষ থাকে যাদের জীবনের প্রধান লক্ষ্য মেয়েদের সঙ্গে কথা বলা। আমার নাম আশহাব। আশহাব অর্থ বীর, তবে আমি বীর না, ভীতু প্রকৃতির মানুষ। আমি একজন ডাক্তার, মাকে নিয়ে দেশের বাড়িতে যাচ্ছি। চিত্রা বলল, ও। তার অরষ্ট ভাব কমল, বরং সামান্য বাড়ল। সামনে বসা ভদ্রলোক সহজ স্বাভাবিক ভঙ্গিতে অচেনা এক তরুণীর সঙ্গে কথা বলছেন, যেন তিনি পূর্ব পরিচিত। ঘটনা সেরকম না। চিত্রাই প্রথম ভদ্রলোককে দেখছে। ভদ্রলোক খানিকটা ঝুঁকে এসে বললেন, আমি শুনেছি আপনি সামান্য বিপদে পড়েছেন। একটা কাজ করতে পারেন, আমার মায়ের সঙ্গে এক কামরায় থাকতে পারেন। আমি চলে যাব আপনার সিটে। চিত্রা বলল, থ্যাংক ইউ। চিত্রার চোখ মুখ উজ্জ্বল হয়েছে। ট্রেন জার্নি এখন অনেক ভালো লাগছে। সামনে বসা যুবককে সম্পূর্ণ অগ্রাহ্য করে জানালা দিয়ে দূরের দিগন্ত দেখতে পারলে ভালো হতো। দিগন্ত ঘন কুয়াশায় ঢাকা, সেই কুয়াশা এগিয়ে আসছে। ট্রেন এমনভাবে ছুটছে যে মনে হচ্ছে কুয়াশা যেন তাকে ধরতে না পারে, এটাই ট্রেনটির একমাত্র বাসনা। আশহাব বলল, সহযাত্রী হিসেবে আমার মা কেমন সেটা জেনে তারপর ডিসিশন নেবেন। পরে দেখা গেল ফ্রম ফ্রাইং প্যান টু ফায়ার। কড়াইয়ে ভালো ছিলেন, ঝাঁপ দিয়ে পড়লেন আগুনে। আমার মা বেশিরভাগ সময়ই বিরক্তি। চিত্রা তাকিয়ে আছে। অপরিচিত একজন তরুণীর সঙ্গে কোনো ছেলে এইভাবে কথা কি বলে? আপনি মায়ের সঙ্গে থাকলে সবচেয়ে বড় উপকার হবে আমার। মায়ের চিৎকার হইচই শুনতে হবে না। মা নিশ্চয়ই আপনার সঙ্গে চিৎকার করবেন না। চিত্রা বলল, চা খাবেন? আমার ফ্লাস্ক ভর্তি চা। আশহাব বলল, আমি চা খাই না, তবে এখন খাবো। আমার মা ট্রেনে ওঠার পর থেকে কি নিয়ে হইচই করছে শুনলে আপনি অবাক হবেন। আপনার শোনাও দরকার। হইচই আপনার সঙ্গেও করবেন। বলবো? চিত্রা বলল, বলুন। স্লিপিং কারে একটা ডেড বডি কেন যাচ্ছে, এটা হচ্ছে মায়ের সমস্যা। ট্রেনে কি যাচ্ছে না যাচ্ছে সেটা আমার ব্যাপার না। ডেড বডি আমি তুলিনি। মা সামনের স্টেশনে নেমে যেতে চাচ্ছেন। অর্থহীন কথা না? আশহাব উঠে গিয়ে কাউন্টার থেকে কাপ নিয়ে চা ঢালছে। তাকে খুবই বিরক্ত দেখাচ্ছে। তার সামনেই অতি রূপবতী একটা মেয়ে বসে আছে, এই ব্যাপারটাই এখন তার মাথায় নেই। চিত্রার ইচ্ছে করছে রিডার্স ডাইজেস্টের খোলা পাতাটি ভদ্রলোকের দিকে এগিয়ে দিয়ে বলে, এই জোকটা পড়ে আমাকে বলবেন কোন জায়গাটা হাসির। সম্ভব না। এতটা ঘনিষ্ঠতা এই যুবকের সঙ্গে তার হয়নি, হবার সম্ভাবনাও নেই। ৩ নম্বর বগিতে আশহাবের মা সাজেদা বেগম বসে আছেন। তার সামনে পানের বাটা খোলা। পান, সুপারি, চুন, খয়ের সবই আছে। আসল বস্তু নেই। জর্দা নেই। জর্দা ছাড়া পান কেউ খায়? তার পরিষ্কার মনে আছে, পানের বাটায় জর্দা তিনি নিজের হাতে নিয়েছেন। সেই জর্দা গেল কোথায়? অবশ্যই আশহাব সরিয়েছে। জর্দা খেলে এই হয় সেই হয়, বেশি ডাক্তারি শিখে গেছে। এদেরকে সকাল বিকাল 2 বেলা থাপড়াতে হয়। দরজায় টুকটুক শব্দ উঠছে। সাজেদা বললেন, কে? দরজা সামান্য ফাঁক হলো। চিত্রা মুখ বের করে বলল, আসবো? সাজেদা বললেন, এসো। তোমার নাম চিত্রা? আশহাব বলেছে তুমি আমার সঙ্গে রাতে থাকবে। বসো, আমার অসুবিধা নাই। চিত্রা বসল। সাজেদা মেয়েটার দিকে তাকিয়ে আছেন। এত সুন্দর সুন্দর মেয়ে যেখানে সেখানে দেখা যায়, শুধু তিনি তার ছেলের জন্য মেয়ে খুঁজে পান না। সুন্দরী মেয়ে হঠাৎ পেয়ে গেলে জানা যায় মেয়ের প্রেম আছে। আজকালকার মেয়ে প্রেম ছাড়া থাকতেই পারে না। তার পাশে বসা মেয়েটাকে পছন্দ হচ্ছে। দেখা যাবে এই মেয়ে হয় বিবাহিতা কিংবা প্রেম কুমারী, একসঙ্গে 2-3টে প্রেম করে যাচ্ছে। সাজেদা ভাইবা সেশনের জন্য তৈরি হলেন।
রূপবতী কোনো তরুণী দেখলেই তিনি ভাইবা নেবার জন্যে ব্যস্ত হয়ে পড়েন। তিনি জর্দা ছাড়া পান মুখে দিয়েছেন, মুখ মিষ্টি হয়ে আছে, মিষ্টি মুখে কথা বলতেই ইচ্ছা করে না। তোমার কি বিয়ে হয়েছে? জি না। বিয়ের কথাবার্তা হচ্ছে? না। যাচ্ছ কোথায়? দিনাজপুরে আমার বড় মামার কাছে। হঠাৎ বড় মামার কাছে যাচ্ছ কেন? উনি অসুস্থ, ওনাকে দেখতে যাচ্ছি। ওনার কি অসুখ? হার্টের অসুখ। হার্টের অসুখ দিনাজপুরে বসে আছেন কেন? আমি ওনাকে ঢাকায় আনার জন্যে যাচ্ছি। বাবা কি করেন? বাবা বেঁচে নেই। যখন বেঁচে ছিলেন তখন কি করতেন? ব্যাংকে চাকরি করতেন। মা বেঁচে আছেন? জি না। সাজেদা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। মেয়েটার এখনও বিয়ে হয়নি কেন তা পরিষ্কার হয়েছে। এই মেয়ে কঠিন এতিম, বাবা মা দুজনই নেই। কার দায় পড়েছে এতিম মেয়ে ঘরে ঢোকানোর? শ্বশুর শাশুড়ির আদর ছাড়া বিয়ে কি? স্ত্রীর ভালোবাসা হিসাবের মধ্যে আসে না, শ্বশুর শাশুড়ির ভালোবাসা আসে। আশাহাবের সঙ্গে এই মেয়ের বিয়ের কিছুমাত্র সম্ভাবনা নেই জেনে সাজেদার ভালো লাগছে। মেয়েটার সঙ্গে এখন নিশ্চিন্ত মনে কথা বলা যাবে। যদি জানা যায় এই মেয়ে একসঙ্গে 3টে প্রেম করে বেড়াচ্ছে, তাহলেও কিছু যায় আসে না। প্রেম করে বেড়ালে বরং ভালো। সাজেদা বললেন, ঘুমের সময় তোমার কি নাক ডাকে? চিত্রা থতমত খেয়ে বলল, না। সাজেদা বললেন, আমার ডাকে। আমার ঘরে ঘুমাবে ভালো কথা, এটা মাথার মধ্যে রাখবে। মাঝরাতে আমার ঘুম ভাঙিয়ে বলবে না আমি এই কামরায় ঘুমাবো না। একবার ঘুম ভেঙে গেলে আমার আর ঘুম আসে না। জি আচ্ছা। বাথরুমের পাশের কামরায় একটা ডেড বডি যাচ্ছে, শুনেছ? জি শুনেছি। গন্ধ পাচ্ছ না? মরা মানুষের গন্ধ? পাচ্ছি না। তোমার কি নাক বন্ধ? লাশের গন্ধে আমার শরীর উল্টে আসছে। রেল কোম্পানির কারবারটা দেখ, ডেড বডি নিয়ে রওনা হয়েছে। আর আত্মীয় স্বজনের আক্কেল দেখ। তোরা নিজেরা যা, একটা মাইক্রোবাস ভাড়া করে চলে যা। মাইক্রোবাসে একটা লাল ফ্ল্যাগ ঝুলিয়ে দিবি, সবাই ফাইট দেবে। হুশ করে চলে যাবি। ট্রেনের অতগুলি যাত্রীকে বিপদে ফেললি কি মনে করে? চিত্রা চুট করে রইল। ভদ্রমহিলা বিরক্ত গলায় বললেন, এখন একটা কাজ কর, আমার ছেলেকে খুঁজে বের কর। তাকে বল জর্দার ব্যবস্থা করতে। কোত্থেকে ব্যবস্থা করবে সে জানে। চিত্রা উঠে দাঁড়াল। সাজেদা মনে মনে আফসোসের নিঃশ্বাস ফেললেন। কি সুন্দর লম্বা একটা মেয়ে, শুধু যদি এতিম না হতো। শাড়িটাও পরেছে সুন্দর করে, শাড়ির উপর চাদরের কাজটাও ভালো। তবে হাতি ঘোড়ার ছবি আঁকা, এমন চাদর গায়ে দিয়ে নামাজ হবে না। প্রশ্ন করলে দেখা যাবে মেয়ে নামাজই পড়ে না। তারপরেও জানা থাকা ভালো। সাজেদা বললেন, তুমি নামাজ পড়ো? মাঝে মধ্যে পড়ি। এটা কেমন কথা, মাঝে মধ্যে পড়ি মানে কি? তুমি কি মাঝে মধ্যে ভাত খাও? ভাত তো 3 বেলাই খাও। দোয়া মাসুরাটা কি বলো দেখি? চিত্রা বলল, আমি জর্দার ব্যবস্থা করে তারপর বলি। চিত্রার মোবাইল বাজছে। লিলির টেলিফোন। লিলি আজ ঘুমাবে না, সারা রাত জেগে থাকবে। কিছুক্ষণ পর পর টেলিফোন করে বিরক্ত করবে। চিত্রা হ্যালো বলতেই ওপাশ থেকে লিলি বলল, 6 বার রিং হবার পর ধরলি, ব্যাপার কি? শোন, তোর জন্যে ভালো খবর আছে। মামা জানিয়েছেন সেলুন কারে একজন মন্ত্রী যাচ্ছেন ময়মনসিংহ পর্যন্ত, স্বরাষ্ট্রমন্ত্রী। উনি নেমে গেলেই তুই সেলুন কারে দাখিল হয়ে যাবি, কোনো সমস্যা নেই। রাজার হালে যাবি, থুক্কু রানীর হালে যাবি, কুইন অফ দিনাজপুর। হুঁ করছিস কেন? এরকম একটা নিউজ দিলাম তুই লাফিয়ে উঠবি, তা না শুকনা। আর শোন, তোর কামরায় যে বুড়ো উঠেছে ওনার খোঁজ পাওয়া গেছে। উনি তো খুবই নামকরা মানুষ, প্রফেসর রশিদ, আমেরিকার কর্নেল ইউনিভার্সিটির ম্যাথমেটিক্সের ফুল প্রফেসর। ম্যাথমেটিক্সে নোবেল প্রাইজের ব্যবস্থা থাকলে উনি অবশ্যই নোবেল পুরস্কার পেতেন। তার সম্পর্কে খবর কোথায় পেয়েছিস? মামা জানিয়েছেন, তোর কামরাটা খালিই ছিল। উনি যখন টিকিট চাইলেন তখন ওনাকে দিতেই হয়েছে। এখন বুঝেছ? চিত্রা, তুই বরং ওই বুড়োর সঙ্গেই থাক। বুড়ো তোর গায়ে হাত রাখলে ভালো, সবাইকে বলতে পারবি বিখ্যাত একজন মানুষ আমাকে হাতাপিতা করেছেন। চুপ কর। ফান করলে তুই রেগে যাস কেন? তোর ফান আমার ভালো লাগে না। চিত্রা, শোন, সেলুন কারে দাখিল হবার পর সেখানকার সুবিধা অসুবিধা আমাকে টেলিফোন করে জানাবি। আমি নিজে সেলুন কার দেখিনি। তোর কাছে যদি শুনি জোশ, তাহলে প্রোগ্রাম করে তোকে নিয়ে একবার সেলুন কারে ঘুরব। আচ্ছা।
সারা রাত আমার মোবাইল খোলা থাকবে, সমস্যা মনে করলেই আমাকে জানাবি। তোর জন্যে আর একটা সারপ্রাইজ আছে। আবার কি সারপ্রাইজ? এখন বললে তো আর সারপ্রাইজ থাকবে না, যখন ঘটবে তখন জানবি। ইন্টারেস্টিং সারপ্রাইজ। খোদা হাফেজ। গুড নাইট, স্লিপ টাইট। রশিদ সাহেব সিগারেট খেতে বের হয়েছেন, তবে এবার করিডোরে নয়, দরজার পাশে এসে দাঁড়িয়েছেন। দরজার একটা জানালা সামান্য খোলা। খোলা জানালায় শীতের বাতাস ঢুকছে। প্রবল হাওয়ায় সিগারেট টানা মুশকিল, তবে তার তেমন অসুবিধা হচ্ছে না। রেলের অ্যাটেন্ডেন্ট জানালার পাশে বসার জন্যে সবুজ রঙের একটা প্লাস্টিকের চেয়ার এনে দিয়েছে। তিনি অ্যাটেন্ডেন্টের ব্যবহারে মুগ্ধ হয়েছেন। তার ইচ্ছা করছে এখনই তাকে কিছু বকশিশ দেন। 500 টাকা দিয়ে দিলে কেমন হয়? 500 টাকা এমন কিছু টাকা না, $7 কম। $20 বকশিশ তাকে প্রায়ই দিতে হয়। টাকাটা এখনই দিয়ে দেওয়া দরকার। নামার সময় তড়ঘড়ি করে নামবেন, বকশিশ দিতে ভুলে যাবেন। চেয়ারে বসার সময় রশিদ সাহেব বললেন, বাবা, তোমার নাম কি? অ্যাটেন্ডেন্ট বলল, স্যার, আমার নাম বশির। তোমার ব্যবহারে আমি মুগ্ধ হয়েছি। তোমার জন্যে 500 টাকা বকশিশ স্যাংশন করেছি। আমার মনে না থাকলেও তুমি চেয়ে নেবে, এতে দোষের কিছু নাই। এই ট্রেনে সর্বমোট যাত্রী কতজন আছে বলতে পারবে? আন্দাজ করে বললেও হবে। বশির বলল, আন্দাজ করা লাগবে না, সঠিক সংখ্যা বলতে পারবো স্যার। সব তো টিকেটের যাত্রী, টিকেটের হিসাব গার্ড সাহেবের কাছে আছে। সঠিক সংখ্যাটা বলো। একটু সময় লাগবে, ধরেন 1 ঘন্টা। 1 ঘন্টা সময় তোমাকে দিলাম। স্যার, আপনার কিছু কি লাগবে? চা বা কফি? চা কফি কিছু লাগবে না। আমি রাত 9টার সময় 2 থেকে 3 পেগ হুইস্কি খাবো। হুইস্কির সঙ্গে নিয়ে এসেছি, তুমি একটা গ্লাস দেবে। বরফ কি দিতে পারবে? পারবো স্যার, বুফে কারে ফ্রিজ আছে। ভেরি গুড। স্যার, আপনার সিগারেট কি লাগবে? আপনার হাতের প্যাকেটটা তো মনে হয় শেষের দিকে। সিগারেট লাগবে না,